দেশের ডিজিটাল লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে আজ থেকে বাধ্যতামূলকভাবে চালু হলো বাংলাদেশ ব্যাংকের বাংলা কিউআর ব্যবস্থা। নতুন এই ব্যবস্থায় আলাদা আলাদা ব্যাংক বা মোবাইল আর্থিক সেবার কিউআর কোডের পরিবর্তে একটি সর্বজনীন কিউআর কোড ব্যবহার করলেই হবে। ফলে গ্রাহকরা বিকাশ, নগদ, রকেট কিংবা যে কোনো ব্যাংকের মোবাইল অ্যাপ ব্যবহার করে একই কিউআর স্ক্যান করে সহজেই মূল্য পরিশোধ করতে পারবেন। বাংলাদেশ ব্যাংক বলছে, ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ব্যবসায়ীদের আরও একাধিক কিউআর কোড প্রদর্শনের প্রয়োজন হবে না। লেনদেন হবে আরও স্বচ্ছ ও সাশ্রয়ী। পাশাপাশি খুচরা টাকার সংকট, জাল নোটের ঝুঁকি এবং নগদ অর্থ বহনের ঝামেলাও কমবে। ধাপে ধাপে ট্রেড লাইসেন্স ফি, শিক্ষা প্রতিষ্ঠানের বেতন, হাসপাতালের বিল এবং বিভিন্ন সরকারি বেসরকারি সেবার অর্থ পরিশোধও এই ব্যবস্থার আওতায় আনা হবে। ইতোমধ্যে নতুন ও নবায়ন করা ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। কাঁচা বাজার, মুদি দোকান, রেস্তোরাঁ, সুপার শপ সহ ছোট বড় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে একটি মাত্র কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট গ্রহণের সুযোগ তৈরি হয়। দেশে ডিজিটাল লেনদেন ব্যবস্থায় নতুন এক যুগের সূচনা হলো। টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন নদ নদীর পানি দ্রুত বাড়ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী কয়েকদিনে ব্রহ্মপুত্র, যমুনা অববাহিকার নদীগুলোর পানি আরও বৃদ্ধি পেতে পারে। এতে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া ও নওগাঁ জেলার বিভিন্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। কুড়িগ্রামের দুধকুমার নদীর পানিও দ্রুত বাড়ছে। একই সঙ্গে সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে সুরমা ও কুশিয়ারা নদীর পানিও ঊর্ধ্বমুখী। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, কয়েকটি পয়েন্টে নদীর পানি বিপদসীমার স্পর্শ বা অতিক্রম করতে পারে। সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় নদী তীরবর্তী নিচু এলাকা ও চরাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার এবং প্রয়োজন হলে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে। পাশাপাশি শুকনা খাবার, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ওষুধ এবং জরুরি সামগ্রী আগে থেকে প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দেশ জুড়ে একসঙ্গে উদ্বেগ বাড়াচ্ছে হাম ও ডেঙ্গুর সংক্রমণ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের 15 মার্চ থেকে হামে আক্রান্ত হয়েছেন 1 লাখের বেশি মানুষ। ল্যাব পরীক্ষায় 11,000-এর বেশি সংক্রমণ নিশ্চিত হয়েছে এবং এ পর্যন্ত 95 জনের মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় আরও 2 শিশুর মৃত্যু এবং নতুন করে 114 জন আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। এতে উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 718 জনে। আক্রান্তদের প্রায় 79%ই 5 বছরের কম বয়সী শিশু। একই সময়ে বর্ষা মৌসুমে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণও। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, মশা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নিলে জুলাই মাসে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হতে পারে। তাদের আশঙ্কা, ঢাকায় জুলাইয়ের আক্রান্তের সংখ্যা জুনের তুলনায় দ্বিগুণ এবং আগস্টে 3 থেকে 4 গুণ পর্যন্ত বাড়তে পারে। তবে সারা দেশে সংক্রমণ বাড়লেও ফরিদপুরের মধুখালী উপজেলায় পরিস্থিতি এখনো স্বস্তিদায়ক। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা গেছে, বর্তমানে হাম বা ডেঙ্গুতে আক্রান্ত কোনো রোগী হাসপাতালে ভর্তি নেই। দেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ সন্ত্রাসী হামলা গুলশানের হোলি আর্টিজান বেকারি ট্র্যাজেডির 10 বছর পূর্ণ হয়েছে আজ। 2016 সালের 1 জুলাই রাতে হামলায় 9 জন ইতালীয়, 7 জন জাপানি, 1 জন ভারতীয়, 2 জন বাংলাদেশি এবং 1 জন বাংলাদেশি আমেরিকান নাগরিক সহ মোট 20 জিম্মি নিহত হন। উদ্ধার অভিযানে প্রাণ হারান 2 পুলিশ কর্মকর্তা। দীর্ঘ 11 ঘন্টার জিম্মি সংকটের পর সেনাবাহিনীর কমান্ডো অভিযানে 5 হামলাকারী নিহত হয়। 1 দশক পূর্তিতে ঘটনার স্থলে নয়, ঢাকায় বিভিন্ন দেশের দূতাবাসের সমন্বয়ে ইতালি দূতাবাসে নিহতদের স্মরণে বিশেষ স্মরণসভার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। এদিকে হামলার ঘটনায় দায়ের করা মামলায় 7 জন দণ্ডিত হলেও আপিলে তাদের মৃত্যুদণ্ড পরিবর্তন করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে আইন শৃঙ্খলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতায় 4টি থানা ও 6টি তদন্ত কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। আজ পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প এলাকায় বরকাও পুলিশ ক্যাম্প উদ্বোধন শেষে তিনি জানান, এই পরিকল্পনার আওতায় আরও 2টি পুলিশ লাইন্স, 3টি ডিসি অফিস এবং 41টি পুলিশ বক্স স্থাপন করা হবে। এ পর্যন্ত পুলিশের জন্য বরাদ্দ দেওয়া 29.21 একর জমির মধ্যে 18.63 একরের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। আইজিপি আরও জানান, ভবিষ্যতে পূর্বাঞ্চলকে পূর্ণাঙ্গভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে একটি পৃথক পুলিশ বিভাগ গঠনের পরিকল্পনা রয়েছে। এই লক্ষ্যে প্রায় 6,524 জন নতুন জনবল সৃষ্টির উদ্যোগও নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ডিএমপির সর্বমোট 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র, 2টি পুলিশ লাইন স্থাপনের জন্য সরকার কর্তৃক নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আজ 1 জুলাই 2 বছর আগের দিনটি ছিল দ্রোহের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে উচ্চারিত হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর নাম। কোটা সংস্কারের দাবিতে শুরু এই সংগঠনের আন্দোলন পরবর্তীতে রূপ নেয় ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানে। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়। সেই ঘটনার 2 বছর পূর্তিতে আজ রাজধানীর রায়েরবাজার জুলাই আগস্ট অভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। এই সময় তারা নিহতদের কবর জিয়ারত করেন, পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারা বলছেন, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা জুলাই আন্দোলনের সবচেয়ে বড় অর্জন হলেও রাষ্ট্র সংস্কার, জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা এবং বৈষম্যহীন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার মূল লক্ষ্য এখনো বাস্তবায়িত হয়নি। সহযোগিতা করেছেন, আমরা তাদেরকে স্মরণ করছি। জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর হয়েছে। আমরা জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে বলেছিলাম জুলাই গণহত্যার বিচার সংস্কারের মাধ্যমে আমরা একটা বৈষম্যহীন গণতান্ত্রিক নতুন বাংলাদেশ করতে চাই। সেই বাংলাদেশ, আমরা আকাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা এখনও পাইনি। আপনারা জানেন গতকালকে ট্রাইব্যুনালের একটি বিচারের রায় এসেছে, কিন্তু দুঃখজনকভাবে সেই রায় বাংলাদেশের জনগণকে সন্তুষ্ট করতে পারেনি। কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার 5 বাংলাদেশি প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুরে স্থানীয় আকুনি মাদ্রাসা মাঠে হাজারো মানুষের অংশগ্রহণে সম্মিলিত জানাজা শেষে তাদের নিজ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কফিনবন্দি মরদেহগুলো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করে। এ সময় সিলেট 5 আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসান সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড নিহত প্রত্যেক পরিবারকে দাফনের জন্য প্রাথমিকভাবে 35,000 টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে এবং পরবর্তীতে আরও 3 লাখ টাকা অনুদান দেওয়ার আশ্বাস দিয়েছে। আমার ভাই খুব আশা ছিল ঘর বানানি। সরকারের কাছে যত সাহায্য পাই সম্পূর্ণ ইনশাআল্লাহ সাহায্য হবে। তো আমরা তো এয়ারপোর্টে এসে সবসময় তো আমরা জীবিত নেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু আজকে জেনে লাশ নিব এটা আমরা ভাবিনি। এই 5টা পরিবার অত্যন্ত মর্মাহত। আগের হইলগিয়া খুব অসুবিধা অসহায়, আর এখন তো আরো বেশি অসহায় হয়ে গেছে। গড় দুইয়া পরিবারে তার ঘর বানাইছেন সম্পূর্ণ ঋণের উপরে। আব্বা জিবাল আহমদ কাতার অ্যাক্সিডেন্টে মারা গেছেন। তাদের জন্য উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করতেছে। ইতিপূর্বে সংসদে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সিদ্ধান্তে আমরা যদিও কোনো আনুষ্ঠানিকভাবে পৌঁছানো যায় নাই, তারপরে এই ফিকির সবার মাথার মধ্যে আছে। ফরিদপুরের ভাঙায় পূর্ব শত্রুতার জেরে 5 গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে একজন নিহত এবং পুলিশ সদস্য সহ অন্তত 20 জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা 6:30 থেকে রাত 10টা পর্যন্ত ভাঙা বাস স্ট্যান্ড এলাকায় ঢাকা ভাঙা হাইওয়ে এক্সপ্রেসওয়েতে দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, কয়েক মাস আগের একটি বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের যুবকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং এতে আশেপাশের 5 গ্রামের লোকজনও জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে সুমন শেখ নামের 20 বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে পুলিশ সদস্যদের লক্ষ্য করেও ইট পাটকেল নিক্ষেপ করা হলে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে সুমনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ লোকজন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করলে প্রায় 3 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। ভোলার লালমোহন উপজেলায় মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদক বিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু। সভায় বক্তারা বলেন, মাদকের ভয়াবহ বিস্তার সমাজ ও তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। তাই যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং রাজনৈতিক দলসহ সব শ্রেণী পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তারা মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান।
চট্টগ্রাম বন্দরের চুক্তিভিত্তিক গাড়ি চালকদের একটি অংশ চাঁদাবাজি, হয়রানি এবং নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। মঙ্গলবার বিকেলে নগরীর বারেক বিল্ডিং মোড়ে আয়োজিত কর্মসূচিতে অংশ নেওয়া চালকরা অভিযোগ করেন, একটি প্রভাবশালী চক্রের কারণে দীর্ঘদিন তারা নানা ধরনের চাপ, হয়রানি ও অনিরাপদ পরিবেশে কাজ করতে বাধ্য হচ্ছেন। সমাবেশে বক্তব্য দেন চালক কালাম, কবির ও আওয়াল। তারা বলেন, বন্দর এলাকায় দায়িত্ব পালন করতে গিয়ে নিয়মিত নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে, যা তাদের স্বাভাবিক কর্মপরিবেশকে ব্যাহত করছে। এ সময় বক্তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং বন্দরের কর্মপরিবেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও বন্দর কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ঘন ঘন লোডশেডিং ও তীব্র গরমে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। বিদ্যুৎ সংকটের কারণে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবসা প্রতিষ্ঠান সহ প্রায় সব ক্ষেত্রেই দেখা দিয়েছে ভোগান্তি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গরমজনিত অসুস্থতায় রোগীর সংখ্যা বাড়লেও বিদ্যুৎ না থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। অন্যদিকে শ্রেণীকক্ষে বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে লেখাপড়া এবং পরীক্ষার প্রস্তুতি। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, আগের তুলনায় বিদ্যুৎ সরবরাহ কমলেও বিল বেড়েছে। এদিকে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির হোসেনপুর জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ সোহেল মিয়া জানান, জাতীয় পর্যায়ে বিদ্যুৎ উৎপাদন প্রায় 3000 মেগাওয়াট কমে যাওয়ায় লোডশেডিং বেড়েছে।